আচ্ছা, এটা খেয়াল করো, আমরা আমাদের প্রোনাউন রেফারেন্স পড়তেছিলাম। প্রোনাউন রেফারেন্সের প্রথম ক্লাসে আমরা জানার চেষ্টা করেছি প্রোনাউন প্রোনাউন আসলে কি। এটা আমরা গত ক্লাসে জানার চেষ্টা করেছি। আমরা জানি যে প্রোনাউন আসলে কত প্রকার। প্রোনাউন মূলত 8 প্রকার। গতকালকে আমরা পড়েছি ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এরকম বিভিন্ন রকমের প্রোনাউন সম্পর্কে আমরা আইডিয়া লাভ করেছি। তো আজকে আমরা জানার চেষ্টা করব প্রোনাউন রেফারেন্স আসলে কাকে বলে, তাই না? তাহলে প্রোনাউন রেফারেন্স বুঝতে গেলে প্রথমে জানতে হবে প্রোনাউন কি জিনিস, এরপর জানতে হবে প্রোনাউন রেফারেন্স কি। তো খেয়াল করো, আমি একটু লিখে দিচ্ছি, নোট করে দিচ্ছি যে আমরা অনেক সময় নাউনের পরিবর্তে, অর্থাৎ ভাষাগত সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নাউনের পরিবর্তে অনেক সময় আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। তাহলে এখানে দেখো যে আমরা, আচ্ছা তাহলে কি নাউনের পরিবর্তে পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি কিন্তু কখন, কোথায়, হ্যাঁ, কি ধরনের প্রোনাউন বসবে, এটা কিন্তু বুঝে করাটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। অর্থাৎ কোন সাবজেক্টের বদলে, আচ্ছা কোন সাবজেক্টের বদলে কোন ধরনের প্রোনাউন ব্যবহার করতে হবে, এটা সঠিকভাবে নির্বাচন। আমি একদম সহজ করে লিখতেছি, বইয়ের কোনো সংজ্ঞা আমি লিখতেছি না। মানে কোন সাবজেক্টের পরিবর্তে কেমন ধরনের প্রোনাউন আমরা ব্যবহার করব, এটা বুঝতে পারার নামই কি প্রোনাউন রেফারেন্স। আচ্ছা, প্রয়োগ করাকে প্রোনাউন রেফারেন্স বলে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, আমরা ধরো লিখলাম যে রাকিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রাকিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন এইখানে কিন্তু আমি হি অথবা শি লাভস রিডিং, সে পড়তে ভালোবাসে। আচ্ছা বলো তো, এখানে আমি দুইটা প্রোনাউনের ভিতরে কোনটা ব্যবহার করব? হি ব্যবহার করব। কেন? কারণ আমরা জানি যে আমাদের এই যে নাউন, এই নাউনের পরিবর্তে, এই নাউন যেহেতু একটা মেইলের পরিবর্তে আমরা ব্যবহার করি হচ্ছে হি, এবং এটা একটা সিঙ্গুলার ফর্ম। কি এটা? সিঙ্গুলার। আমরা জানি যে রাকিব একজন ব্যক্তির নাম, এইটাও সিঙ্গুলার, এই জন্য আমার যে প্রোনাউন ব্যবহার করতে হয়েছে এটা হচ্ছে সিঙ্গুলার। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ কখন কোথায়, আচ্ছা কখন কোথায় কি ধরনের প্রোনাউন আমরা ব্যবহার করব এটা বুঝে শুনে লিখতে পারার নামই হচ্ছে কি প্রোনাউন রেফারেন্স। কথা কি বুঝতে পারছো? তবে অনেক সময় একটু খেয়াল করে, এটা একটা নোট, একটু সুন্দর করে লেখো। আরেকটা এক্সাম্পল দিব নাকি? আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই। ধরো লিখলাম যে আবুল অ্যান্ড মফিজ, আবুল অ্যান্ড মফিজ আর টু ব্রাদার্স। মানে আবুল এবং মফিজ কি? দুই ভাই। এবার দেখো ড্যাশ হি, শি, দে অথবা ইট। quarrel with each other। আচ্ছা একটু লক্ষ্য করো, এখানে বলছে আবুল এন্ড মফিজ আর টু ব্রাদার্স। আবুল এবং মফিজ দুই ভাই। হি, শি, দে, ইট কোয়ারেল উইথ ইচ আদার, তারা একে অন্যের সাথে ঝগড়া করে। এখন বলো তো, এই যে আবুল এবং মফিজ এই দুইজনের নামের পরিবর্তে আমি কোন প্রোনাউনটা ব্যবহার করব? দে ব্যবহার করব, কারণ এই দুইটা মিলে প্লুরাল এবং এই জন্য আমাদের প্রোনাউনটা হবে প্লুরাল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা
যেই ধরনের নাউন দেখবো বা যে ধরনের সাবজেক্ট দেখবো, এই সাবজেক্টের উপর ভিত্তি করে কি ধরনের প্রোনাউন আমার ব্যবহার করতে হবে এটা বুঝতে পারা বা এই সঠিকভাবে প্রয়োগ করার নামই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। ক্লিয়ার? এবার একটা নোট লেখো, নোটা বেনি সবসময় নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করলে, আচ্ছা, সবসময় নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করলে নাউনটাকে সঠিকভাবে চিহ্নিত করা যায় না। নাউনটাকে সঠিকভাবে চিহ্নিত করা যায় না। সেই ক্ষেত্রে কি করতে হয় বলতো? সেই ক্ষেত্রে নাউনই ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে নাউন এর বদলে নাউনই ব্যবহার করা যুক্তিযুক্ত। নাউনই ব্যবহার করা যুক্তিযুক্ত। আচ্ছা, কি বললাম দেখো, প্রথমত কি বলেছি, নাউনের পরিবর্তে কি ব্যবহার করতে হয়? প্রোনাউন। কিন্তু অনেক সময় এমন নাউন আমরা পাবো যেই নাউনটা পরিবর্তে আমরা কি প্রোনাউন ব্যবহার করলে নাউনটা বোঝা যাবে না। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? প্রোনাউনই ব্যবহার করতে, সরি, নাউনের পরিবর্তে নাউনই ব্যবহার করতে হবে। উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি একটু উপরে উদাহরণ দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ বলো। জি, হ্যাঁ, তারা প্রত্যেকের সাথে প্রত্যেকে, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ। এখন দেখেন, এখানে ধরো লিখলাম যে রহিম অ্যান্ড করিম আর টু ফার্মার্স। আচ্ছা, রহিম অ্যান্ড করিম আর টু ফার্মার্স। হি ইজ হার্ড ওয়ার্কিং। He is hardworking, but he is lazy. বাক্যটা একটু গভীর মনোযোগ দিয়ে দেখো। বলা হচ্ছে রহিম অ্যান্ড করিম আর টু ফার্মার্স। রহিম এবং করিম দুইজন কৃষক। রহিম এবং করিম কি? দুইজন কৃষক। হি ইজ হার্ডওয়ার্কিং, সে হচ্ছে কি? কঠোর পরিশ্রমী। অ্যান্ড হি ইজ লেজি, সে অলস। এখন দেখো, এখানে দুইটা প্রোনাউন আমি ব্যবহার করেছি, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে হি। তুমি কি বুঝতে পারতেছো যে এখানে হি দ্বারা, কোন হি দ্বারা রহিমকে বুঝাইছে আর কোন হি দ্বারা করিমকে বুঝাইছে? এইটাই তো কথা, মজাই তো এই জায়গাটায়। আমি মাঝখানটা বাদ দিছি না, তার মানে বুঝানো হয়েছে যে এই পূর্বের অংশ দ্বারা একজনকে বুঝাইছি, পরের অংশ দ্বারা আরেকজনকে বুঝাইছি, ঠিক না? এখানে মানুষ কয়জন? দুইজন, রহিম এবং করিম। এবং এই দুইজনের ভিতরে একজনকে বলা হচ্ছে হার্ডওয়ার্কিং, আরেকজনকে বলা হচ্ছে লেজি। কিন্তু আমি দুই জায়গায় ব্যবহার করলাম হি। এখন কি বোঝা যাচ্ছে যে কোন হি দ্বারা আমি কাকে বুঝাইছি? তুমি কি বুঝতে পারতেছো? পারতেছো না। এইরকম অনেক সময় ঝামেলা হবে যখন তুমি যদি প্রোনাউন ব্যবহার করো নাউনের পরিবর্তে, তাহলে বাক্যটা পরিপূর্ণভাবে অর্থবোধক হবে না। এই ক্ষেত্রে করতে হয় কি, যে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার না করে তখন নাউনই ব্যবহার করতে হবে। এই লাইনটি এখানে লিখছি যে সবসময় নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করলে নাউনটাকে সঠিকভাবে চিহ্নিত করা যায় না। যেমন তুমি পারতেছো না, সেই ক্ষেত্রে কি করতে হয়? নাউনের বদলে নাউনই ব্যবহার করা যুক্তিযুক্ত। তা আমি যদি এই বাক্যটাকে এইভাবে না লিখে আমি এইভাবে লিখতাম, একটু খেয়াল করো। আচ্ছা, ধরো আমি আমার যে বাক্যটা লেখা আছে সেই বাক্যটাকে এইভাবে না লিখে যদি এইভাবে লিখতাম যে রহিম অ্যান্ড করিম আর টু ফার্মার্স। রহিম এবং করিম হচ্ছে দুইজন কি? কৃষক। রহিম ইজ হার্ডওয়ার্কিং। রহিম ইজ হার্ডওয়ার্কিং। হার্ডওয়ার্কিং এর জায়গায় তুমি হার্ডওয়ার্কিং ফার্মার দিতে পারো। বাট করিম ইজ লেজি।
এখন দেখো বাক্যটা কিন্তু পরিপূর্ণ অর্থবোধক হয়ে গেল। তার মানে অনেক সময় বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার না করে নাউনকেই ব্যবহার করতে পারবো। তোমরা এতটুকু। হ্যাঁ, প্রশ্ন। ন্যারেশন করার সময় আমরা করতাম কি, যখন আমরা বুঝতে পারতাম না যে আচ্ছা ঠিক আছে এখানে তো দুইটা মেইল আছে, সো আমি হি দিয়ে কাকে বোঝাচ্ছি, সো বুঝতে পারতেছি না, তখন আমি নামের প্রথম অক্ষর দিয়ে দিতাম, ঠিক না? এইখানে ওই ধরনের নিয়ম নাই, এটা তো প্রোনাউন, সেটা তো ন্যারেশন না, বুঝতে পারছো? সো এখানে তোমাকে নাউনই ব্যবহার করতে হবে। তোলো তাড়াতাড়ি তোলো। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি রাইট ফ্রম অফ ভার্বে একটা নিয়ম পড়াইছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি প্লুরাল। এখন দেখো আমরা যে প্রোনাউন পড়তেছি, প্রোনাউনের ভিতরে সিঙ্গুলার প্রোনাউন আছে, প্লুরাল প্রোনাউনও কি আছে। যেমন দে একটা প্লুরাল প্রোনাউন, ইউ সিঙ্গুলারও প্রোনাউন আবার প্লুরালও প্রোনাউন, মানে ইউ এর সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্মেটই কি ইউ। সো তুমি কিন্তু এখানে স্পষ্ট বুঝতে পারছো যে প্রোনাউনের কি আছে, সিঙ্গুলার ফর্মও আছে এবং প্লুরাল ফর্মও কি আছে। কথা কি বুঝছো? এটার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম আছে। তাহলে মনে রাখবা যদি আমার সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনও হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে প্রোনাউনও হবে প্লুরাল। তাহলে আমি নিচের লাইনটা একটু মুছে তোমাদের নিয়মটা লিখে দিচ্ছি। এগুলা এই যে ছোট ছোট বিষয়গুলো পড়াচ্ছে, এগুলা খুব ভালো করে মনে না রাখলে তুমি হচ্ছে তোমার যে প্যাসেজ যেটা আসবে বোর্ডে সেটা তুমি অ্যান্সার করতে পারবা না। আচ্ছা লেখো, সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রোনাউন সিঙ্গুলার হবে, এবং যদি সাবজেক্টটা, সাবজেক্ট মানে এক কথায় নাউন আর কি, নাউন বা যাই থাকুক, সাবজেক্ট প্লুরাল যদি হয়, সাবজেক্ট প্লুরাল হলে প্রোনাউন প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রোনাউনও হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনও হবে কি প্লুরাল। কথা বুঝতে পারছো না পারো নাই? আচ্ছা এখন আসো আমরা একটু দেখি যে কোন ধরনের প্রোনাউন গুলো সিঙ্গুলার আর কোন ধরনের প্রোনাউন গুলো প্লুরাল। যেমন আমি যদি লিখি সিঙ্গুলার প্রোনাউন, এই সিঙ্গুলার প্রোনাউনের ভিতরে আছে আই। আই কি? আমি যদি বলি তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম ইজ এ টিচার, এইটা না বলে আমি বলতে পারি না আই এম এ টিচার, বলা যায় কিনা? তাহলে তরিকুল ইসলামের বদলে আমি কি ব্যবহার করলাম? আই ব্যবহার করলাম। তাহলে আই একটা প্রোনাউন, এটা দ্বারা একজনকে বোঝায়, সো এটা একটা সিঙ্গুলার প্রোনাউন। আই এর পরে দেখো এরপর আছে কি ইউ। ইউ মানে কি তুমি, কয়জন? একজন। আবার ইউ মানে কিন্তু তোমরা, তখন ওইটা প্লুরাল হয়। এই জন্য বলেছিলাম একটু আগে যে ইউ সিঙ্গুলার আবার ইউ কি প্লুরাল। তাহলে এখানে আই এর পরে ব্যবহার করা যেতে পারে ইউ, তারপরে ব্যবহার করা যেতে পারে হি, শি, তারপর হচ্ছে ইট। এগুলো হচ্ছে আমার সিঙ্গুলার প্রোনাউন। আবার আমি যদি প্লুরাল প্রোনাউনের কথা চিন্তা করি, প্লুরাল প্রোনাউন, এই প্লুরাল প্রোনাউনটা হচ্ছে দেখো আই এর জায়গায় আমরা এখানে ব্যবহার করলাম উই। উই মানে কি আমরা, তুমি আমি ও সে সমান কি আমরা। বাংলায় পড়ো না যে তুমি আমি ও সে সমান কি আমরা, তাহলে আমরা হচ্ছে প্লুরাল, এটা কিন্তু প্রোনাউন। আমি বলি নাই রহিম করিম এন্ড আবুল, এটা কিন্তু বলি নাই, আমি বলছি আমরা, তাহলে এটা একটা প্লুরাল প্রোনাউন। এরপরে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আওয়ার, সরি ব্যবহার করতে পারি ইউ, তারপর ব্যবহার করতে পারি দে। এইগুলো হচ্ছে আমার প্লুরাল। তাহলে মনে রাখবা যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউন হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার প্রোনাউন হবে এখানে কি। আচ্ছা এবার কিছু এক্সাম্পল দিব, যদি এগুলা বুঝে থাকো তাহলে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা ধরো লিখলাম যে আচ্ছা আমি একটা কাজ করি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে, আমি প্রথমে ইনকারেক্ট বাক্যটা লিখি,
তারপর হচ্ছে কারেক্ট বাক্যটা লিখে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরেকটু ইজি হবে। যেমন দেখো এখানে আমি যদি লিখি যে ইনকারেক্ট, এই ইনকারেক্টের ভিতরে ধরো লিখলাম যে করিম ইজ এ গুড বয়, করিম ইজ এ গুড, করিম হচ্ছে একটা ভালো ছেলে, করিম goes to college every day, সে প্রতিদিন কলেজে যায়। আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো তো এখানে এই যে আমি লিখলাম করিম ইজ এ গুড বয়, করিম গোস টু, তাহলে আমি কি দুইবার করিম লিখবো? এখানে দেখো তো আমার এই যে করিম এটা কি, এটা মেইল না, মেইলের প্রোনাউন কি হয়? হি, তাহলে এখানে কি করিম থাকবে নাকি অন্য কিছু হবে? হ্যাঁ হি হবে। তাহলে আমি এখানে এই যে করিম এটা যদি আমি কারেক্ট লিখতে চাই, ধরো ইনকারেক্টের জায়গায় আমি যদি সি লিখি তাহলে এখানে কি হয়ে যাবে? হি। বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো? আচ্ছা তারপরের যে এক্সাম্পল এটা হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বার এক্সাম্পল যেটা ধরো লিখলাম যে উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। আচ্ছা প্রথমে হচ্ছে ইনকারেক্ট, ইনকারেক্ট হচ্ছে উইমেন আর নাওএডেজ, women are nowadays as important as আচ্ছা ম্যান মানে কি বলতো? পুরুষ, বুঝছো? আচ্ছা ইন সোসাইটি, ইন সোসাইটি, এরপর লিখলাম যে she constitute nearly half of the total population। আচ্ছা একটু লক্ষ্য করো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই তোমাদেরকে, বলো তো মহিলা এটার ইংরেজি কি? আচ্ছা WOMAN, এটা দ্বারা মহিলা বোঝায় কয়জন? একজনকে। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। মহিলা, মহিলা বা নারী, মহিলা বা কি নারী, সিঙ্গুলার বোঝায়। এইটার প্লুরাল ফর্ম হচ্ছে উইমেন, WOMEN, এটা হচ্ছে মহিলারা বা নারীরা, নারীরা প্লুরাল একটা জাতি, হ্যাঁ নারীদেরকে বোঝায়। আবার ম্যান, এই ম্যান মানে হচ্ছে পুরুষ, ম্যান মানে কি পুরুষ, এইটার প্লুরাল ফরম্যাট হচ্ছে মেন, MEN, তাহলে এটা হচ্ছে প্লুরাল। এবং এটাও কি বলতো উইমেনটা কি প্লুরাল। এতটুকু কি বুঝতে পারছি আমরা? দেখো তো বোঝা যায় এতটুকু? এখন দেখো এখানে লেখা আছে উইমেন, তাহলে এটা প্লুরাল না? ডেফিনেটলি। বলছে মহিলারা আর নাওএডেজ আজকাল অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান, মানে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে নারীরা। ইন আচ্ছা ইন সোসাইটি, সমাজে। শি, আচ্ছা শি বলতে কয়জন নারীকে বোঝায়? একজন। শি বলতে কারে বোঝায়? একজনকে। বুঝতে পারছো? ধরো লিখলাম যে ধরো একটা একটা এক্সাম্পল লিখলাম যে রিয়া, রিয়া ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শি অলওয়েজ সিকিউর দ্য ফার্স্ট প্লেস ইন দ্য এক্সাম। তাহলে এখানে আমি রিয়ার পরিবর্তে শি লিখতে পারি, বা অন্য যে কোনো নাম থাকতে পারে, প্রিয়া থাকতে পারে, সনি থাকতে পারে, এই নামের পরিবর্তে শি ব্যবহার করা যায়। কিন্তু এখানে বলছে মহিলাদের বা মহিলারা প্লুরাল, তাহলে এখানে শি হবে নাকি প্লুরাল প্রোনাউন হবে? দে হবে। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে দে। তার মানে যদি সিঙ্গুলার হয় তাহলে আমি প্রোনাউন ব্যবহার করব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় তাহলে আমি প্রোনাউন ব্যবহার করব প্লুরাল। কি? আচ্ছা কনস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে গঠন করা, কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, আর কনস্টিটিউশন এর মানে হচ্ছে সংবিধান। আমি লিখে দেই তাহলে তোমাদের মনে থাকবে। কনস্টিটিউট এর অর্থ হচ্ছে গঠন করা, আর কনস্টিটিউশন, কনস্টিটিউশন এর অর্থ হচ্ছে সংবিধান, সংবিধান। ওকে এটা এমনি বোঝা যাচ্ছে কনস্টিটিউট করা, কোনো কিছু করা তো ভার্বই, আর কনস্টিটিউশন সংবিধান একটা দেশের, হ্যাঁ আচ্ছা সংবিধান এটার নাম। লেখো এরপরে দেখো আরো এক্সাম্পল দিচ্ছি। প্রথমে ইনকারেক্ট,
আচ্ছা এখানে হবে দে, দে থাকলে এটা কিন্তু কারেক্ট হয়ে যায়। হ্যাঁ এখানে আমি ইনকারেক্ট লিখে রাখছি। আচ্ছা দেখো এইবার ইনকারেক্ট আরেকটা বাক্য লিখি। এখানে লেখা আছে, আচ্ছা লিখলাম যে বোথ ডক্টর সারোয়ার, বোথ শব্দের অর্থ কি? উভয়। হ্যাঁ ডক্টর সারোয়ার, বোথ ডক্টর সারোয়ার জাহান and ডক্টর আশরাফুল করিম, আশরাফুল আর সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে কি? সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী, সায়েন্টিস্ট। ওকে, তারা হচ্ছে বিজ্ঞানী। হি সার্ভ, হি সার্ভ ইন বাংলাদেশ, হি সার্ভ ইন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, অ্যাটমিক এনার্জি কমিশন। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, বলো তো এই বাক্যটা সঠিক না ভুল? লেখা আছে কিন্তু ভুল, তাহলে এখানে সঠিকটা কি হবে? এই যে হি আছে না, হি এর জায়গায় ব্যবহার করতে হবে দে। দেখো বলছে কারেক্ট বাক্যটা হবে হচ্ছে কি, কারেক্ট বাক্য হবে বুথ ডক্টর সারোয়ার এন্ড আশরাফুল। কয়জন? দুইজন ব্যক্তি, এই দুইজনই সায়েন্টিস্ট। তাহলে হি মানে তো একজন, এখানে বলতে চাচ্ছে দুইজনই বাংলাদেশকে, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে সার্ভ করে। তাহলে এখানে কি হবে? দে, এটা হবে দে। আশা করি এই যে বিষয়টা, নিয়মটা, এটা তোমরা বুঝতে পারছো। এখন তোমরা কিন্তু কিছু শব্দ শুনছো, আইদার অর, নাইদার নর, অর, এই শব্দগুলো আমরা শুনছি না? হ্যাঁ আমরা জানি কি যে আইদার অর নাইদার নর এর সাথে কি থাকবে? সাবজেক্ট যুক্ত থাকবে। তোমাদেরকে আমি পড়াইছিলাম রাইট ফ্রম অফ ভার্বের ভিতরে যে আইদার অর নাইদার নর যদি থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, এটা পড়াইছিলাম না? যদি তুমি এরকম ছিল যে নিয়মটা ছিল রাইট ফর্ম অফ ভার্বে যে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, হ্যাঁ এন্ড নট, এই সব শব্দ যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, এটা বলছিলাম। আর যদি আইদার অর, নাইদার নর বা অর থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। এই কথাটা বলছি না তোমাদেরকে? বলছি কিনা? তাহলে এখানে দেখো এইখানে একটা নিয়ম আছে আইদার অর নাইদার নট দিয়ে, সেটা লিখবো। এগুলো তোলা আশা করি শেষ, মুছে দিলাম। আচ্ছা তোমরা একটু নিয়মটা লেখো। আচ্ছা আইদার অর নাইদার নট মানে কি? আইদার অর মানে কি? আমরা অনেক সময় বলি না যে হয় সৃজন নয় রোহিত আমার সাথে মিট করবা। টিচার বলে না হয় 1 নাম্বার রোল নইলে কি 2 নাম্বার রোলের মধ্যে, বা হয় ফার্স্ট ক্যাপ্টেন নইলে সেকেন্ড ক্যাপ্টেন আমার সাথে একটু দেখা করবা। বলতো না স্কুলে এরকম? বলতো কিনা? বলতো। তাহলে যে হয় অমুক নয় তমুক, এইরকম অর্থ দেওয়ার জন্য আমরা ব্যবহার করি আইদার অর। তাহলে এখানে দেখো আইদার, বা এটাকে অনেকে উচ্চারণ করে ইদার, ইদার আইদার দুইটাই সঠিক। তাহলে ইদার অর অথবা কি, আচ্ছা নাইদার নর, আমি নাইদার নর বলতে অভ্যস্ত, সো আমি নাইদার নরই বলবো, তুমি চাইলে নিদার নর বলতে পারো। তাহলে দেখো আইদার অর বা নাইদার নর এই দুইটা শব্দ দ্বারা বুঝায়। আইদার অর মানে হয় তুমি, খেয়াল করো, হয় তুমি নয় কি ও, হয় জিসান নয় কি সাজিদ আমার সাথে দেখা করবা। আর নাইদার নর মানে হচ্ছে সাজিদও না আর জিসানও না, কেউ আমার সাথে দেখা করবা না, মানে দুইজনের কেউই না। বুঝতে পারছো? তাহলে আরেকটা হচ্ছে অর, অর মানে হচ্ছে অথবা। এই শব্দগুলো যদি থাকে তাহলে এই শব্দগুলো দ্বারা যদি দ্বারা যদি সিঙ্গুলার সাবজেক্ট বোঝায়, সিঙ্গুলার সাবজেক্ট কারা হয়? নাউন অথবা প্রোনাউন, সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন, সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন যুক্ত হলে প্রোনাউনটাও হবে কি বলতো?
হ্যাঁ, প্রোনাউনটিও সিঙ্গুলার হবে। কিন্তু যদি ধরো তোমার দেখা যায় যে এই যে আইদারের আগে যে সাবজেক্ট আছে ওইটা সিঙ্গুলার আছে, কিন্তু আইদারের পরে যে সাবজেক্টটা আছে ওইটা প্লুরাল আছে, মানে দুইটা সাবজেক্টের ভিতরে যদি একটা সাবজেক্ট প্লুরাল অবস্থায় থাকে তাহলে আমার প্রোনাউনটাও পরবর্তীতে প্লুরাল হবে। মানে দুইটাই, মানে দেখো একটু খেয়াল করো, ধরো লিখলাম আইদার রহিম অর করিম। আচ্ছা বলো তো এইখানে কয়টা সাবজেক্ট আছে? দুইটা, একটা রহিম আর একটা কি করিম, দুইটাই সিঙ্গুলার না? তাহলে এরকম বুঝাইছে যদি দুইটা সাবজেক্টে সিঙ্গুলার হয় তাহলে এরপর যে প্রোনাউনটা হবে ওইটাও হবে সিঙ্গুলার। খেয়াল করো এখানে দুইটা নাউনই সিঙ্গুলার, এই জন্য এরপরে যে প্রোনাউন আছে সেটাও হবে কি সিঙ্গুলার। কিন্তু যদি এমন হইতো যে আইদার রহিম অর হিজ ব্রাদার্স, আচ্ছা ব্রাদার্স যদি আমি বলি তাহলে এটা সিঙ্গুলার থাকে না প্লুরাল থাকে? প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে প্লুরাল হওয়ার কারণে এর পরে যে প্রোনাউনটা বসবে সেটাও হবে কি প্লুরাল। এইবার কথাটা বুঝতে পারছো যে আইদার অর দ্বারা যুক্ত যদি দুইটা সাবজেক্টে সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনটাও হবে সিঙ্গুলার, আর আইদার অর দ্বারা যুক্ত যে কোনো একটা সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার পরবর্তী প্রোনাউনটাও হয়ে যাবে প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমি রুলসটা আগে লিখি তারপরে আরো এক্সাম্পল দিব, এটা বোঝার জন্য বললাম আর কি। আচ্ছা হয়, কিন্তু যে কোনো একটি সাবজেক্ট প্লুরাল হলে পরবর্তীতে প্রোনাউনটিও, তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? জি স্যার বলে কি? না স্যার বলছে। আচ্ছা যদি মনে হয় যে এটা খুব কঠিন, যদি মনে হয় যে এটা খুব কঠিন আমাকে জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করার সুযোগ আছে, ঠিক আছে? আর তারপর যদি মনে হয় যে না স্যার আপনি তো বারবার বলছেন আমি বুঝতে পারছি, মাশাআল্লাহ ভালো, এরপর বাসায় পড়তে গিয়ে যদি ঝামেলায় পড়ো রেকর্ডটা দেখে নিবা, আশা করি তুমি বারবার যদি দেখো, দুইবার তিনবার দেখো, তোমার আশা করি আর প্রবলেম থাকবে না, ঠিক আছে? আর যদি তারপরও ভিডিও দেখার পরেও যদি প্রবলেম থাকে পরের দিন তো আবারও ক্লাস হবে, তুমি আসবা জিজ্ঞাসা করবা, ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ। ওকে, তাহলে এবার এক্সাম্পলের মধ্যে যাওয়া যাক। আচ্ছা ধরো লিখলাম আইদার রহিম অর হিজ ব্রাদার। either Rahim or his brother will be punished for their guilt মানে কি বলতো? দোষ বা অপরাধ, হ্যাঁ রাইট। তাহলে গিল্ট শব্দের অর্থ দোষ বা অপরাধ। এখন বাক্যটা একটু লক্ষ্য করো, এখানে বলছে আইদার রহিম অর হিজ ব্রাদার, অথবা তার ভাই তাদের অপরাধের জন্য পানিশমেন্ট পাবে আর কি। তাহলে এখানে বলো তো প্রোনাউনটা কি সঠিক না ভুল? এখানে যে প্রোনাউনটা আছে এটা ভুল না সঠিক? কেন? কারণ এইখানে এই যে আইদার অর দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টে সিঙ্গুলার, রহিমও সিঙ্গুলার, তার ভাই এটাও কি সিঙ্গুলার। তাহলে আমরা কি বলেছিলাম, যদি আইদার অর দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টে সিঙ্গুলার থাকে তাহলে আমার প্রোনাউনটাও হবে সিঙ্গুলার। তাহলে এখানে আমি ডেফিনেটলি কি ব্যবহার করব? দেয়ার এর জায়গায় হিজ, নট হি, হিজ এটা পসেসিভ ফর্মে আছে। আমরা জানি আমাদের কেসের তিনটা ফর্ম থাকে, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর একটা হচ্ছে পসেসিভ কেস। তাহলে এখানে আমি জানি যে আওয়ার, তারপর হচ্ছে ইওর, দেয়ার, তারপর হচ্ছে ইওর, এগুলো হচ্ছে কি, এগুলো কি সব পসেসিভ কেস। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দেয়ার, তাহলে আমার ব্যবহার করতে হবে পসেসিভ। সো এখানে হবে এরকম যে আইদার রহিম অর হিজ ব্রাদার উইল বি পানিশড ফর হিজ গিল্ট। আচ্ছা সেম এক্সাম্পলটাই আমি একটু ঘুরিয়ে দিতে পারি, খেয়াল করো একদম
অবশ্যই দেখো, আচ্ছা আরেকটু বুঝাই দেওয়া লাগবে, এমন কে কে আছো? দেখো, আইদার রহিম, আইদারের পরে একটা মাত্র এখানে কি আছে, এই যে সাবজেক্ট রহিম, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এই যে অর, অরের পরে আবার আরেকটা সাবজেক্ট, বলো এই যে হিজ ব্রাদার, এটা সিঙ্গুলার না প্লুরাল? তাইলে হিজ ব্রাদার, তার ভাই, কই এস কই দেখ, ই আর নাই, দুইটাই হচ্ছে কি। আর যদি এখানে এস থাকতো তাইলে কি হইতো এখন দেখবো, এর পরের এক্সাম্পলটা দেখবো ব্রাদার্স দিয়ে। যদি এমন থাকতো, দেখো আইদার, আইদার রহিম, আইদার রহিম or his brothers, either Rahim or his brothers will be punished, will be punished for his guilt। আচ্ছা, তো আপনারা দেখেন এখানে বলছে আইদার রহিম, এইবার কি প্রোনাউনটা ঠিক আছে দেখো তো, এবার কেন ভুল আছে এবার? এইবার দেখো এই যে এইখানে রহিমটা হচ্ছে আমার কি, রহিমটা হচ্ছে আমার সিঙ্গুলার, কিন্তু হিজ ব্রাদার্স, এই ব্রাদার্সটা প্লুরাল। আমাদের শর্ত কি ছিল, যদি আইদার অর দ্বারা যুক্ত বাক্যের ভিতরে একটা সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে প্রোনাউনটাও হবে প্লুরাল। তাহলে এখানে আমি হিজ এর জায়গায় কি দিব, দেয়ার। এটা বুঝতে সমস্যা আছে কারোর? দোষী, নাউন, বুঝতে পারছো? গিল্ট হচ্ছে নাউন, গিল্ট কি নাউন, আর কি গিল্ট অ্যাডজেক্টিভ কেমনে হয়, গিল্টি অ্যাডজেক্টিভ। এখানে দোষী একটা অবস্থা, বুঝতে পারছো? দোষী কি একটা অবস্থা। তাইলে তুমি ওইখানে যেহেতু এটা একটা নাউন বুঝাইতেছে, নাম বুঝায় গিল্ট, এটা একটা দোষ। তুমি এটা যদি বুঝতে না পারো মাই দিয়ে মিলাও, মাই গিল্ট, মাই ফল্ট, ফল্ট গিল্ট এগুলা নাউন। আর যদি তুমি বলো গিল্টি, দোষী, হ্যাঁ, তো এটা তো মাই গিল্টি হয় না। কি নিজেকে কি মনে করতেছো দোষী? দেখো অবস্থা, অবস্থা বুঝাইলে সেটা অ্যাডজেক্টিভ। এই যে তোমরা কি বলতেছো, এটা কি, এটা অ্যাডজেক্টিভ বলতেছো তাই তো? তোমাদের মনে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ, এটা কি নাউন। তাহলে আমিও তো বললাম, আর গিলটি, ভেরি গিল্ট, সেই খুব দোষী, এরকম। আচ্ছা খেয়াল করো, তাহলে গিল্ট এটা হিজ এর পর, পসেসিভ এর পরে যাই বসবে সবই নাউন হয়ে যাবে, সো এটা নাউন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারোর? না থাকলে আমরা পরবর্তী নিয়মে যাব, এগুলা মুসলাম। প্রোনাউন রেফারেন্স সর্বশেষ ছিল 2019-এ, 2019 সালে সর্বশেষ ছিল। তোমাদের সময় আসলো, মানে 20 সালে তো পরীক্ষাই হয় নাই, 21 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে, 25 সালে এগুলো ছিল না, নতুন টপিক এটা। সঠিক প্রোনাউনটা চিহ্নিত করা, চিহ্নিত করা না, সঠিক প্রোনাউনটা বসানো, অর্থাৎ ভুলটা দেওয়া থাকবে। আমি যেরকম দেখাইতেছি না, প্রথমে ভুল বাক্যটা লিখতেছি, এরপর সঠিকটা কেটে সঠিকটা লিখে দিচ্ছি। তোমারও বাক্যের ভিতরে ভুল প্রোনাউন দিয়ে দিবে, তোমার কাজ হচ্ছে সঠিকটা খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? 5 মার্কের জন্য আসবে, 5টা আসবে। ওকে, আচ্ছা।
আচ্ছা একটু খেয়াল করো, আচ্ছা পার্সোনাল প্রোনাউনের পসেসিভ পার্সোনাল প্রোনাউনের পসেসিভ এবং অবজেক্টিভ ফর্ম সর্বদা সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে অবজেক্টিভ ও পসেসিভ, এটা আগেরটার মতোই বুঝছো, পসেসিভ কেস সিঙ্গুলার, এন্ড যদি সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে অবজেক্টিভ এবং এন্ড পসেসিভ কেসও প্লুরাল হবে। আচ্ছা পসেসিভ কেস ও প্লুরাল, তাহলে তোমরা জানো যে তোমাদের কেস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস, আর একটা পসেসিভ কেস। তুমি যদি দেখো যে তোমার সাবজেক্টিভ কেসটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে তুমি যে অবজেক্টিভ কেস বা পসেসিভ কেস গুলো ব্যবহার করবা ওগুলো হবে কি সিঙ্গুলার, কারণ আই থেকে কি আসে মি, আই মি মাই, আই থেকে কি আস আসবে, আসবে না। তার মানে যদি সাবজেক্ট থাকে আই, তাহলে এটার অবজেক্টিভ কেস হচ্ছে মি, পসেসিভ কেস মাই, যদি থাকে উই, উই আস আওয়ার। তাহলে এইভাবে মনে রাখবা যে যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে তোমার অবজেক্টিভ এবং পসেসিভ কেসও সিঙ্গুলার হবে, আর যদি সাবজেক্টটা প্লুরাল ফর্মে থাকে তাহলে অবজেক্টিভ এবং পসেসিভ কেসও প্লুরাল হবে। কথা কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে এটা বুঝতে? এক্সাম্পল দেই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এটা একটা দুইটা এক্সাম্পল দিলেই বুঝবা। আচ্ছা আমি তো রহিম করিম অনেক লিখলাম, এটা ইউনিক নাম লিখি নাকি? হ্যাঁ লিখবো। আচ্ছা ডেভিড লেখো, লিখলাম ডেভিড, একটু কঠিন, এটা ইউনিক নাম লিখলাম আর কি, বুঝছো? ডেভিড এন্ড রিগার্ন। হ্যাঁ আচ্ছা এই দুইজন কে ছিল? তুমি একটু ভাবো তো, আমি একবার বলছিলাম তোমাদেরকে, একটু ভাবো, আমি একটু আসতেছি। কি ভেবে পাইছো? ইসলামিক একটা বিষয়, তোর মাথা এই দেখ এই। আচ্ছা আগে এক্সাম্পলটা লিখি তারপর বলতেছি এই নাম দুইটা আমি কেন লিখলাম, তারপর বলতেছি। এমনি লিখছে আর কি, ইউনিক। ডেভিড এন্ড রিগার্ন, লিয়ার্স ওল্ড ডটার, Lear's older daughters give her father flattering answers. আচ্ছা এখন দেখো একটু লক্ষ্য করো এখানে, দেখো আচ্ছা ডেভিড আর হচ্ছে রিগান,
এই দুইজন ছিল তোমার কি বলে এটারে, যে কিং লিয়ারের দুই বড় মেয়ে। এটা তোমরা জানো গল্পটা, যে কিং লিয়ার ছিলেন একজন রাজা, সে চাইলেন যে তার রাজ্যটা তার তিন মেয়ের মাঝখানে ভাগ করে দিবেন, এই গল্প শুনছো না? তারপর সে পরীক্ষা নিতে চাইলো যে আচ্ছা তার কোন মেয়ে তাকে কতটা ভালোবাসে। বড় মেয়ে এসে বললো যে আমি হচ্ছে আপনাকে আমার এতটাই ভালোবাসি যে আমি নিজের মুখে প্রকাশ করতে পারছি না। তারপর মেঝো মেয়েও পাম্পট্টি মারলো এইভাবে, তারপর তারা সম্পদের মালিক হইলো আর কি। তো এটাই বলছে ডেভিড এন্ড রিগান লিয়ার্স ওল্ডার ডটার্স, তার বড় দুই মেয়ে, একজনের নাম হচ্ছে ডেভিড গনেরিল, আর একজন হচ্ছে রিগান, গিভ হার ফাদার ফ্লাটারিং অ্যানসার। মানে তারা তার বাবাকে দিছে নাকি তাদের বাবাকে দিছে বলো তো? তাদের। তাহলে এখানে হার, এই যে দেখো ডেভিড এন্ড রিগান কয়জন, সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। ওই কি বলো, এটা হচ্ছে প্লুরাল। ডেভিড এবং কি রিগান কয়জন, সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। তাহলে যদি প্লুরাল হয় তাহলে এই যে এখানে হার পসেসিভ ফর্ম, এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? লেখা ছিল কি এই যে সাবজেক্ট অনুসারে প্লুরাল ফর্মটা আসবে না, মানে সাবজেক্টিভ ফর্ম অনুসারেই তো পসেসিভ ফর্মটা বসবে। তাহলে এই সাবজেক্টিভ ফর্ম হচ্ছে প্লুরাল, তাহলে আমার পসেসিভ ফর্মটা প্লুরাল হবে না? হারের প্লুরাল ফর্ম কি? দেয়ার। তাহলে এখানে হারের জায়গায় লিখবো হচ্ছে দেয়ার। হারের জায়গায় ব্যবহার করব হচ্ছে দেয়ার। তার মানে ডেভিড এন্ড রিগান লিয়ার্স ওল্ডার ডটার, লিয়ার মানে কিং লিয়ার, গ্যাভ দেয়ার ফাদার ফ্লাটারিং অ্যানসার। লাস্ট আরেকটা एग्जांपल দিচ্ছি, লেখো সাম পিপল আর, আচ্ছা, সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং, সাম পিপল আর এভার্স টু, some people are averse to traveling. This aversion to traveling this acha aversion, this aversion to traveling limits their limits acha traveling limits his vision। আচ্ছা বলো তো এখানে কি হবে? দেয়ার কেন? কারণ সাম পিপল প্লুরাল, এই জন্য হিজ এর জায়গায় ব্যবহার করব হচ্ছে এই তো। হ্যাঁ হ্যাঁ, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এভার্স টু এর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। এভার্স টু বিমুখ, এরপরে ভার্বের সাথে আইএনজি, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি। বুঝতে পারছো? এরকম কিছু কিছু টু আছে যেগুলোর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে। হ্যাঁ, বিমুখ। ওকে, আজকে এই কয়টা রুলসই থাকবে। এখন